শোকাবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। 1975 সালের 15 আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপদগামী সেনা সদস্য। ঘাতকেরা ওই দিন নারী ও শিশুদেরকেও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে এনটিভির বিশেষ অনুষ্ঠান মুজিব তুমি মৃত্যুঞ্জয়ী দেখার জন্য সবাইকে স্বাগত। অনুষ্ঠানে আমরা বিশিষ্ট দুইজন অতিথিকে পেয়েছি। সবাই আপনারা তাদেরকে চিনেন। তারা দুজনই আমার সাথে অনলাইনে যোগ দিচ্ছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব আমির হোসেন আমু, উপদেষ্টা পরিষদ সদস্য, আওয়ামী লীগ, এবং আমাদের সাথে আরও যোগ দিচ্ছেন তোফায়েল আহমেদ, উপদেষ্টা পরিষদ সদস্য, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির এই বিশেষ অনুষ্ঠান মুজিব তুমি মৃত্যুঞ্জয়ীতে। আমি শুরুতেই আমির হোসেন আমু, আপনি যদি অনুষ্ঠানের শুরুতে আলোচনাটা শুরু করেন যে এই শোকের এই দিনে বঙ্গবন্ধুকে কিভাবে স্মরণ করবেন। আমি সর্বপ্রথম আজকের এই দিনে জাতির জনকের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। এই 15 আগস্টের এই কালো রাত্রে জাতির সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধা জানাই বেগম ফজলুন্নেছা মুজিব, তার সহধর্মিণী, তিনি সারা জীবন তার পাশে থেকে তাকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তার কাজে সহযোগিতা করেছেন তার ব্যক্তি আত্মার প্রতি, এবং তার ছেলে শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল এবং শেখ কামাল, শেখ জামালের নবপরিণতা স্ত্রীদের বেরিয়ে আত্মা মাগফিরাত কামনা করি। আজকে এই দিন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এই সপ্তাহে আব্দুল রাব শাহনেওয়াজ তার পরিবার বর্গের কিছু সদস্য এবং আমার ভাই আব্দুল রহিম খাবরিন্টু, এদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আজকে বঙ্গবন্ধু স্মরণ করতে হয় যখন আমরা তাকিয়ে দেখি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়ে যাচ্ছি। জাতির জনক, আপনার যেহেতু অনুষ্ঠান পরিচালনার নামই হচ্ছে মৃত্যুঞ্জয়ী, জাতির জনক মৃত্যুঞ্জয়ী হয়েছেন তার কর্মদক্ষতা, তার কর্মক্ষমতার মধ্যে দিয়ে। একটি লোক বেঁচে থাকে তার কর্মবিনু। জাতির জনক বঙ্গবন্ধু যে আদর্শ আমাদের রাজনৈতিক কর্মীদের কাছে রেখে গিয়েছেন, যেভাবে ত্যাগ তিতিক্ষার ইতিহাস তিনি সৃষ্টি করে গিয়েছেন, একজন রাজনৈতিক নেতা এবং কর্মীর কিভাবে পথ চলা উচিত এবং কিভাবে তার সংগঠনকে গড়ে তোলা উচিত এবং কিভাবে সংগঠন পরিচালনা করা উচিত, এই শিক্ষাগুলি তার কাছ থেকে যেমনি আমরা পেয়েছি, ঠিক তেমনি ভাবে তিনি ধাপে ধাপে হাজার বছরের পরাধীন বাঙালি জাতি যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে স্বাধীনতার চেষ্টা করে সফলকাম হয়নি, সেই জাতিকে তিনি মুক্তি দিয়েছেন। পাকিস্তান সৃষ্টি লগ্নেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। তিনি তখন থেকে বিশ্বাস করতেন বাঙালি জাতিকে দাবিয়ে রাখার জন্য এবং বাঙালি জাতিকে প্রধানত করে শাসন এবং শোষণ করার জন্যই আজকে পাকিস্তানের সৃষ্টি। সুতরাং এই শাসন এবং শোষণের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি কাজ শুরু করেন। এই সুযোগে যখন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল যারা মোহাম্মদ আলী জিন্দাহ সাহেব ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা রেসকোর্স, আজকের সরোয়ার্দী উদ্যান এবং কার্জন হলে দুই জায়গায় বক্তৃতা বলেছিলেন, উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান। বঙ্গবন্ধুরা উপলব্ধি করেছিলেন যে এর অর্থ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের চেতনার উপরে আঘাত করা, বাংলা ভাষার উপরে আঘাত করা এবং বাঙালি জাতির মধ্যে একটি বিজাতীয় ভাবধারা সৃষ্টি করে উর্দুকে চাপিয়ে দিয়ে এই দেশকে প্রধানত করা। তার কারণ, কোন দেশকে যদি শাসন করতে হয়, শোষণ করতে হয়, সেই দেশের শাসকখানির লক্ষ্য থাকে সেই দেশের ভাষা, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের কৃষ্টিকে
নস্যাৎ করে দেওয়া। পাকিস্তানিরা সেই ষড়যন্ত্র শুরু করেছিল এবং এটা বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি সেই দিন যেমনি জিন্নাহ সাহেবের বক্তৃতার মধ্যে প্রতিবাদ করেছিলেন এবং এই প্রতিবাদকে প্রতিরোধে গড়ে তোলার জন্যই সর্বপ্রথম ভাষা সংগ্রাম পরিষদ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সংগঠিত করেছিলেন এবং সর্বপ্রথম 1948 11ই মার্চ এই ভাষা আন্দোলন শুরু করতে গিয়ে তিনি আহত হন, লাঠিচার্জে এবং গ্রেপ্তার হন। এইভাবে তার পথ চলা শুরু এবং সেই দিন থেকেই তিনি যত বক্তৃতা বিবৃতি দিয়েছেন, দলীয় কার্যক্রম পরিচালনা করছেন, প্রত্যেকটির ভিতরেই তিনি বাংলার মানুষের দাবি দাওয়ার কথা এবং পাকিস্তানিরা কিভাবে আমাদেরকে শাসন করছেন, শোষণ করছেন, কিভাবে আমাদেরকে প্রধানত করতে চান, সব জিনিসগুলি তিনি তুলে ধরতেন মানুষের মানসিকতা তৈরি করার জন্য, মানুষকে তার আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য এবং মানুষকে তার কাতারবন্দি করার জন্য। এবং সেই প্রচেষ্টা নিয়ে তিনি তার সংগঠন গড়ে তুলেছেন এবং সংগঠনের মাধ্যমে কর্মসূচি দিয়ে জনগণকে সম্পৃক্ত করেছেন দলীয়ভাবে এবং এইভাবে ধাপে ধাপে তিনি এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা এদেশের মানুষ লক্ষ্য করেছে যে এই দেশে অনেক নেতা ছিলেন, কিন্তু তারা কোনোদিন একই ধারায় রাজনীতিটা করেন না। বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, কিন্তু বঙ্গবন্ধু একই ধারায় একই লক্ষ্য নিয়েই কাজ করেছেন। সুতরাং তিনি, আমরা লক্ষ্য করেছি যে তিনি তার সমস্ত প্রাণ শক্তি নিয়োজিত করেছিলেন পূর্ব বাংলা আওয়ামী লীগের। আমির হোসেন আমো, এই প্রাথমিক পর্যায়ে এই পর্যায়ে আপনাকে একটু থামাই, আপনি দ্বিতীয় পর্যায়ে এসে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। জনাব তোফায়েল আহমেদ, আপনার কাছে আসি। আপনি জনাব আমির হোসেন আমোর বক্তব্য শুনছিলেন। এখন আপনার কাছে জানতে চাই, আপনি তো বঙ্গবন্ধু স্নেহ পেয়েছেন, বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন, এই শোকের দিনে আপনার অবশ্যই অনেক স্মৃতি মনে পড়ছে। আপনি কোন স্মৃতি দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন? আমি শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, যিনি ছিলেন আন্তর্জাতিক বিশ্বের একজন মহান নেতা। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ যারা সেদিন শহীদ হয়েছেন, বঙ্গবন্ধুর 3 ছেলে, ক্যাপ্টেন কামাল, লেফটেন্যান্ট জামাল, ছোট্ট রাসেল এবং জামাল কামালের নবপরিণেতা স্ত্রী, তাদেরকেও স্মরণ করি। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, আমাদের যুবনেতা শেখ ফজলুল হক মনি, শ্রদ্ধেয় মনি ভাই, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, আব্দুল হোসেন নিয়ামত সাহেব, তার ছেলে, মেয়ে এবং নাতি, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন। আমি বঙ্গবন্ধুর কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী আমি হয়েছি। আমি কাছ থেকে দেখেছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন। তিনি একমাত্র নেতা পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাঙালিদেরকে হতে হবে। সে লক্ষ্য সামনে নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা, উদ্দেশ্য ছিল সেই স্বাধীন বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা রূপান্তরিত করা। জীবনের 14টি মূল্যবান বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। একাধিকবার তিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন, এমনকি শহীদাবাদ দেওয়ার পরে তিনি কারাগারে বন্দী। তারপরে 1968 সনের 17ই জানুয়ারি শেষ প্রহরে, 18ই জানুয়ারি প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে জেল গেটে গ্রেপ্তার করে যখন ক্যান্টনমেন্টে নিয়ে যায়, তখনও বঙ্গবন্ধু জেল গেটের এক টুকরা মাটি কপালে মুছে বলেছিলেন, এ মাটি আমি তোমাকে ভালোবাসি, যদি আমার মৃত্যু হয় আমি তোমার কোলে যেন চিরনিদ্রায় শায়িত থাকতে পারি। এভাবে তিনি বাংলার মাটিকে ভালোবাসতেন। এবং আগরতলা মামলা, এটাকে ষড়যন্ত্র বলে অনেকেই, কিন্তু যারা অভিযুক্ত তারা এটাকে ষড়যন্ত্র বলে নারাজ, কারণ সত্যিকার অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা প্রচেষ্টা নিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। এবং সেই মামলার যখন বিচার শুরু হয়, আমরা জাগ্রত ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করে জাতির পিতার মুক্তির জন্য যে সংগ্রাম করি। 17ই জানুয়ারি
আন্দোলন শুরু। 20শে জানুয়ারি আসাদ শহীদ হলো, 24শে জানুয়ারি মতিউর মকবুল, রুস্তম আলমগীর শহীদ হলো, দাবানলের মতো আগুন জ্বলে উঠলো এবং 14ই ফেব্রুয়ারি রাত্রিবেলা সার্জেন্ট জহুরুল্লাহকে হত্যা করা হলো এবং আবার সান্ধ্য জারি করলো এবং 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সার্জেন্ট জহুরুল্লাহ ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হলো, আবার কারফিউ। তারপরে আন্দোলন চূড়ান্ত যখন অবস্থায় গেল তখন বঙ্গবন্ধুকে আইয়ুব খান মুক্তি দিতে বাধ্য হলো। বঙ্গবন্ধুকে প্রেরণে নেবার চেষ্টা করেছিল, বঙ্গমাতা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধু নিঃস্বার্থভাবে মুক্তি লাভ করে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন এবং 23শে ফেব্রুয়ারি আমরা রমনা রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধুকে গণসম্বর্ধনা দিয়ে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু বাজিতে ঘোষিত করেছিলাম। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, আন্তর্জাতিক বিশ্বের মহান নেতা। তিনি কত দূরদর্শী ছিলেন আপনারা চিন্তা করেন। 70-এর নির্বাচন হয়েছিল সামরিক শাসনের মধ্যে এবং এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়েছিল। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের 25 এবং 27 নম্বর অনুচ্ছেদে ছিল যে মেজরিটি পেলেও সংবিধান প্রণীত হলে এটার অ্যাকশন দেবেন পাকিস্তানের প্রেসিডেন্ট। অনেকে বঙ্গবন্ধুকে নিষেধ করেছিল এই নির্বাচনে না যাওয়ার জন্য। তিনি বলেছিলেন এই নির্বাচন আমার জন্য গণভোট, আমি নির্বাচনে যাব এবং দেব কে এই দেশের নেতা। তারপরে ইলেকশনের পরে আমি এলএফওকে টুকরা টুকরা করে আমি ছেড়ে ফেলবো এবং ঠিকই তাই করেছেন। নির্বাচনে তিনি বিজয়ী হলেন। শ্রদ্ধা আমু ভাই এখানে উপস্থিত, তিনিও সেদিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 70 নির্বাচনে। 4রা জানুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শপথ নিলেন, বললেন এই সদাবা আজ আমার না, আমার দলের না, এই সদাবা আজ বাঙালি জাতির দাবি হিসাবে এটা পরিগণিত হয়েছে। এই সদাবা আজ বাংলার জনগণের। এর সাথে কেউ যদি বেইমানি করে তাকে জান্ত কবর দেওয়া হবে, এমনকি আমি যদি করি আমাকেও। এইভাবে তিনি 6 দফাকে আনকম্প্রোমাইজিং জায়গায় তিনি নিয়ে গেলেন এবং একজন দক্ষ বিচক্ষণ নেতা হিসেবে সেদিন যদি তিনি ইলেকশন না করতেন, আমরা যদি মেজরিটি না পেতাম, তাহলে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার অধিকার লাভ করতে পারতেন না। 70 নির্বাচনে বিজয়ী হলেন, ক্ষমতা নিয়ে তালবাহানা করলো এবং 7ই মার্চ একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন জাতির পিতা। একটি বক্তৃতার মধ্যে তিনি নিরস্ত্র বাঙালি জাতিকে সচ্ছল জাতিতে রূপান্তরিত করলেন। একটি বক্তৃতার মধ্যে দিয়ে 70 কোটি মানুষকে তিনি এক মোহনায় এক কাতারে দাঁড় করিয়েছিলেন। জনাব আমির হোসেন আমু, আপনি শুরুতে সুন্দর করে বলছেন যে বঙ্গবন্ধু কিভাবে রাজনীতি শুরু করেছিলেন, জনমানুষের জন্য কিভাবে রাজনীতি শুরু করলেন, পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে তিনি জনগণকে গঠন করলেন, সেগুলো আপনি সুন্দর করে বলেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নেতার হাত ধরে আমরা স্বাধীনতা পেলাম, মুক্তিযুদ্ধ হলো, আমাদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেই যার হাত ধরে স্বাধীনতা, যিনি জাতির পিতা, তাকেই হত্যা করা হলো, সপরিবারে হত্যা করা হলো। আমরা দেরিতে হলেও আমরা দেখতে পেয়েছি যে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পেরেছে, তাদের বিচার হয়েছে। কিন্তু এখন নতুন করে দাবি উঠেছে যে যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল, ষড়যন্ত্রকারী ছিল, কুশীলব ছিল, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা দরকার। কিভাবে সেটা হতে পারে সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমার মনে হয় এটা একটা কমিশন করা উচিত, তদন্ত কমিশন। সেটা বিচার বিভাগের মাধ্যমে হতে পারে বা বিচার বিভাগের কোনো জাস্টিসের নেতৃত্বে হতে পারে। মানে নিরপেক্ষতা দেখাবা যে কোনো প্রক্রিয়ায় একটা বিচার যদি কমিশন হয়, সেই কমিশনের মাধ্যমে আমি মনে করি সত্যিকার জিনিসটা উদ্ঘাটিত হওয়া সম্ভব। তার কারণ এটা কিন্তু অনেক পরিষ্কার এদেশের মানুষের কাছে যে আমরা একটি খুন যদি হয়, আমরা যখন মামলা পরিচালনা করার কথা চিন্তা করি, এদেশের যেটা আইনে বলে সেটা হচ্ছে যে খুনির মোটিভ এবং বেনিফিশিয়ারি, এই দুইটা জিনিস হলো লক্ষণীয়। আজকে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু হত্যার পর কারা বেনিফিশিয়ারি এবং বঙ্গবন্ধু হত্যার পর দেশ কিভাবে পরিচালিত হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার পর হত্যাকারীকে কারা সহযোগিতা করেছে, কারা
পৃষ্ঠপোষকতা করেছে, তাহলে এই জিনিসগুলো অনেকখানি পরিষ্কার। তার কারণ আজকে বঙ্গবন্ধুর হত্যা যে নিরেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হত্যাকাণ্ড ছিল না, বা কোনো দলের বিরুদ্ধে হত্যাকাণ্ড ছিল না, বা সরকার উৎখাতের হত্যাকাণ্ড ছিল না। এই হত্যাকাণ্ডটা ছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, এবং যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারাই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল, প্রতিহিংসামূলক, এবং তারা প্রতিশোধ নিয়েছিল, এবং তারা ভেবেছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে একটা লেজুর ভিত্তিক দেশ হিসাবে পরিগণিত করতে সক্ষম হবে। এবং সেই লক্ষ্যে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা সেদিন ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধুর অবর্তমানে তার নির্দেশিত পথে যে জাতীয় চার নেতা সেদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, সে নির্মমভাবে তাদেরকেও কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল। এবং আমরা যদি পরবর্তীকালে লক্ষ্য করি, বাংলাদেশের 21 বছরে যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে জিয়াউর রহমান আমলে, তাহলে আমরা দেখব বিভিন্ন সময় সামরিক বাহিনীর ভিতরে যে হত্যাকাণ্ড এগুলি সংঘটিত, এই সবগুলি শিকার কিন্তু হয়েছে মুক্তিযোদ্ধারা, যারা সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন, যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত সৈনিক নেতৃবৃন্দরাই, সেই সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দই কিন্তু সব জায়গায় ভিক্টিম হয়েছে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক ভাবে। রাজনৈতিক ভাবে যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন রকম হামলা, মামলা এবং হত্যার মধ্য দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, মানে প্রশাসনিক ক্ষেত্র যারা সেই দিন বঙ্গবন্ধু আমলে চাকরি নিয়েছিলেন বা সেই দিন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে যারা চিহ্নিত হয়েছিলেন, তোফায়েল সাহেব এটা জানেন, তোফায়েল সাহেবদের আমলে উনি অনেক সাহায্য সহিত করেছেন মুক্তিযোদ্ধাদের চাকরির ব্যাপারে। সেদিন যারা 73 সালের ব্যাচ, তাদেরকে ছাঁটাই করা এবং তাদের উপরে কিভাবে প্রশাসনিক নির্যাতন, এটা আমরা লক্ষ্য করছি সর্বক্ষেত্রেই ছিল। অর্থাৎ এই জিনিসটা মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল্যবোধকে হত্যা করে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে নস্যাৎ করে দিয়ে নব্য পাকিস্তান সৃষ্টির লক্ষ্যই ছিল সেই দিন এই 1975-এর 15 আগস্টের হত্যাকাণ্ড। এটাই আমি মনে করি, এবং তারা হত্যাকাণ্ড সেই মানে ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়নি, সেটাই আমরা এখন পর্যন্ত আমরা সেই সফল হতে পারিনি। কিন্তু যারা ষড়যন্ত্রকারী ছিলেন, জনাব তোফায়েল আহমেদ, যে ষড়যন্ত্রকারী যারা ছিলেন, সেই কুশীলব এখন তো জোরে সোরে দাবি উঠেছে যে সেই কুশীলবদের চিহ্নিত করা দরকার, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। আসলে আমি আমু ভাইয়ের সাথে যোগ করি, 15 আগস্টে বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হলো, তার হত্যা করার মানে হলো আমাদের স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে হত্যা করা। এবং আপনারা লক্ষ্য করেন, হত্যা করার সাথে সাথে যা আমাদের যে 4টি রাষ্ট্রীয় মূলনীতি এটাকে বাতিল করলো। হত্যা করার সাথে সাথে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মানে স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করলো। বঙ্গবন্ধু ক্ষমা করেছিলেন যারা লুট করে নাই, ক্ষমা করেছিলেন তাদেরকে যারা লুট, নারী ধর্ষণ, হত্যা এবং অগ্নিসংযোগ করে নাই, তাদেরকে ক্ষমা করেছিলেন, কিন্তু যারা করেছে তাদেরকে ক্ষমা করেন না। কিন্তু আমি যখন ময়মনসিংহ জেলে হঠাৎ দেখলাম 31শে ডিসেম্বর জেলখানা খালি, কারণ স্বাধীনতা বিরোধীদেরকে জিয়াউর রহমান ছেড়ে দিল এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করলো। তারপরে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে পাঠিয়ে দিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিল। এবং এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে পাকিস্তান ঘোষণা করেছিল ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, এই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সুতরাং বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আমরা যারা হত্যা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। কিন্তু এই হত্যাকারী রশিদ এবং ফারুক তারা কিন্তু বিবিসি এবং বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছে যে জিয়াউর রহমান এটা জানতো, আমরা তার সাথে কথা বলেছি। সুতরাং বঙ্গবন্ধুর রাজনীতি ছিল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে এটা সেই অসাম্প্রদায়িক আর থাকলো না। জিয়াউর রহমান এটাকে স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করে সেই লক্ষ্য থেকে বিচ্যুতি গ্রহণ করলো। সুতরাং আমি মনে করি যে এটা শ্রদ্ধেয় আমির হোসেন আমু, আমার প্রিয় আমু ভাই যেটা বলেছেন যে একটা কমিশন করা, কারণ কারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে দেশীয়, আমরা নয় খন্দকার মুশতাক, রশিদ, ফারুক, ডালিম তাদেরকে পেলাম, পাকিস্তান সাথে সাথে স্বীকৃতি দিল। এবং সেই শক্তি যারা 1971-এ
স্বাধীনতার বিরুদ্ধে ছিল, ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেজন্য আমিও মনে করি যে একটা কমিশন হওয়া উচিত, এটার কুশীলভ কারা, এটার পেছনে কারা। জিয়াউর রহমানকে তো বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত করে বিচার করা হয়নি, কিন্তু আজকে এটা প্রমাণিত যে তিনি এটার সাথে জড়িত ছিলেন। সুতরাং কারণ তিনি যদি জড়িত না থাকতেন তাহলে ক্ষমতা আসার সাথে সাথে তিনি সেই স্বাধীনতা বিরোধীকে পুনর্বাসন করলেন কেন? সুতরাং একটা কমিশন করা উচিত, এবং আজকে মাননীয় আইনমন্ত্রী সে কথা বলেছেন, এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে একটা কমিশন যদি গঠন করা হয়, তাহলে সেই কমিশন একজন বিজ্ঞ লোককে দিয়ে, বা যেটা আমাকে বলেছে যে কোনো জাস্টিস হতে পারে, কোনো মানে একটা কমিশন, কারণ নেতৃত্বে একটা কমিশন করে একটা তদন্ত করা উচিত যে কারা এর পেছনে ছিল। কারণ বঙ্গবন্ধু যেই দেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু এইভাবে জীবন দেবেন, এটা কোনোদিন কেউ কল্পনা করবে। অবশ্যই। আর জনাব আমির হোসেন আমু, এখন আপনার কাছে আসি। আমরা যদি বঙ্গবন্ধু যে অসমাপ্ত আত্মজীবনী, তার যে কারাগারে রোজ নামচা, এগুলো পড়ি, তখন আমরা দেখি যে তার লেখায় কথায় বারবার এই বাংলার দুঃখী মানুষের কথা এসেছে। মানুষের জন্য তিনি চিন্তা করেছেন, মানুষকে কীভাবে স্বাধীন করবেন, তাদেরকে কিভাবে দুঃখ কষ্ট, গরিব মানুষ, কৃষকের কথা বারবার এসেছে। মানে আপনি তো বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, কাছ থেকে দেখেছেন যে বঙ্গবন্ধু সে দুঃখী মানুষের নিয়ে যে ভাবনাগুলো, সেগুলো যদি একটু শেয়ার করেন। বঙ্গবন্ধু যেটা বলতেন যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই, এবং তার জন্যই তিনি কিন্তু 1972 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে যখন মুক্তি পেয়ে আসলেন, তখন তিনি দীর্ঘ বক্তব্য, অনেক রাতে দীর্ঘ এবং মূল্যবান সব কথা বলেছিলেন তার বক্তৃতায়। তা আপনি যে জিনিসটা জিজ্ঞাসা করছেন সেই পয়েন্টটাই আমি পয়েন্ট আউট করতে চাই। তিনি বলেছিলেন এত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমি অর্থনৈতিক মুক্তি দিতে না পারি। যে অর্থনৈতিক মুক্তি দেওয়ার লক্ষ্যে তিনি কাজ শুরু করেছিলেন এবং দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন। তখনই কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হয়। অনেকে কিন্তু একটি আতুর ঘরে থাকা অবস্থায় বাকশাল মানে সৃষ্টি হওয়ার পর বাকশালের কর্মকাণ্ড কিন্তু কেউ জানে না। বাকশাল কি ছিল, কি হতো, এটা না জেনে কিন্তু বাকশালের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়েছিল। এই বাকশালের মধ্যে যে অর্থনৈতিক কর্মসূচিগুলি ছিল সেগুলি ছিল মূলত শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের একটি প্রক্রিয়া। তিনি চেয়েছিলেন যেমন একদিকে যেমন ব্যক্তিগত মালিকানা ছেড়ে দেওয়া, আর একদিকে মানে সরকারি মালিকানা এবং জনগণের মানে গ্রাম ভিত্তিক বাধ্যতামূলক সমবায়ের কথা তিনি তার বাকশালের কর্মসূচির মধ্যে রেখেছিলেন। অর্থাৎ আজকে আমাদের দেশে আমরা গ্রামগুলো, ওনার আলোচনাটা আমি বলতে চাই, উনি আমাদের সাথে বিভিন্ন সময় যে আলোচনা করেছেন তার ভিতরে এই কথাগুলি ছিল। উনি বলতেন যে একটি গ্রামে বা একটি ইউনিয়নে লক্ষ্য করবা যে কোথায় সব বাড়ির মধ্যে একটা কবরস্থান, একটা ডোবা, একটা নালা, এইভাবে অনেক পতিত জমি থেকে যায় এবং এগুলি কোনো কাজে লাগে না। আমি যদি সব বাড়িগুলোকে এক পাশে আনি এবং এই জমিগুলোকে যদি ঠিকভাবে ব্যবহার করি, এবং আজকে যদি যখন হাইওয়ে যাবে এই বাড়িগুলি সবাই তখন ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সব জিনিস ভোগ করতে পারবে, এবং এই পুরা গ্রামটা বা পুরা ইউনিয়নটা একটা সমবায়ের ভিত্তিতে আনা হলো। যার জমি সেটা রেকর্ড থাকবে, সরকারের পক্ষ থেকে খরচ বহন করা হবে, জমির মালিক এই যে যেটা উদ্বৃত্ত হবে লাভ হবে জমির মালিক তার অনুযায়ী ভাগ অনুযায়ী পাবেন, যে কৃষক কাজ করবে সে পাবে, এবং সরকার খরচ বাবদ একটা নেবে। ঠিক তেমনি ভাবে কামার কুমারদেরও যে কাজ সেগুলি সমবায়ের ভিত্তিতে সরকারের পরিচালনা, সরকারের পদক্ষেপের মধ্যে দিয়ে এই কাজগুলি হবে। এমনি ভাবে তিনি একটি গ্রাম ভিত্তিক সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি দেওয়ার লক্ষ্যে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে ক্ষমতা আসার পর একটি বাড়ি একটি খাবারের মাধ্যমে কিছুটা ওই ধরনের একটা রাজনীতি শুরু করেছিলেন অর্থনৈতিক মুক্তি দেওয়ার, এবং এটা আজকে সেটা চালু আছে। এবং এর মাধ্যমে কিন্তু গ্রামে আজকে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে। এনজিও যেভাবে শোষণ করতো, এই শোষণের হাত থেকে যারা একটি বাড়ি একটি খাবারের অন্তর্ভুক্ত হয়েছে তারা কিন্তু মুক্তি পেয়েছেন। সুতরাং আজকে বঙ্গবন্ধু এমনি ভাবে, যেমন তিনি যখন ডিসইনভেস্টমেন্ট শুরু করেন
তখন কিন্তু তিনি বলেছিলেন যে ছোট ছোট কারখানাগুলি, এখানে যে শ্রমিকরা কাজ করে তাদেরকে সমবায়ের ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করা হোক। এবং ঠিক সেইভাবে কিন্তু আমার জানা মতো 70টা, এই তেজগাঁও অঞ্চলের 70টা কারখানা সেই দিন শ্রমিকদের সমবায়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। জি, আমি জনাব আমির হোসেন আমু আপনার কাছে আবার আসবো। তোফায়েল আহমেদ, আপনার কাছ থেকে আরেকটু কথা শুনে আসি। জোট নিরপেক্ষ সম্মেলনে যে বঙ্গবন্ধু যে বললেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আমি সম্প্রতি একটা বক্তব্য আপনি গণমাধ্যমে দেখলাম যে আপনি বলেছেন যে গরিব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের ভাবনাই ছিল বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন। যে বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক দর্শন এবং শোষিতের পক্ষে থাকা, এই বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরেন। আসলে বঙ্গবন্ধু তো আপনার বাংলাদেশের, তিনি তার বক্তৃতার মধ্যে সবসময় বলতেন গরিব দুঃখী মেহনতি মানুষ, এবং তিনি তার রাজনৈতিক দর্শনই ছিল এদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। এবং যেটা আমুবে যেটা বললেন, উনি কিন্তু 7ই মার্চের বক্তৃতায় দুইটা কথা বলে শেষ করেছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তি, অর্থনৈতিক মুক্তি, আমাদেরকে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, কিন্তু মুক্তির সংগ্রাম যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির মাধ্যমে শুরু করলেন, তখনই কিন্তু বঙ্গবন্ধুর আঘাত আসলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বঙ্গবন্ধু রাজনীতির দর্শনই ছিল এই দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, এবং সেই জন্য তিনি রাজনীতি করেছেন। এবং দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি তিনি শেষ করে যেতে পারেন নাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই অর্থনৈতিক মুক্তির পথেই আজকে গিয়ে চলেছেন। সারা বিশ্ব আজকে বাংলাদেশকে প্রশংসা করে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে চলেছেন। সুতরাং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স যে 6 আপনার সেপ্টেম্বর চট্টগ্রামে একটা সম্মেলন হয়, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বিশ্ব 2 ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিত জনগণের পক্ষে। এবং আন্তর্জাতিক বিশ্বে তিনি যত সম্মেলনে গিয়েছিলেন, প্রত্যেকটা সম্মেলনে তিনি এই বিশ্বের মেহনতি মানুষের কথা বলেছেন। সেই জন্যই বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা শুধু নন, আন্তর্জাতিক বিশ্বেরও তিনি একজন মহান নেতা। তার আদর্শ ছিল, তার লক্ষ্য ছিল, তার উদ্দেশ্য ছিল। তিনি লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেই কিন্তু তিনি রাজনীতি শুরু করেছিলেন, এবং সেই লক্ষ্যে তিনি পৌঁছে গিয়েছিলেন। দেখেন 15 আগস্টটা কোন সময়, যখন রাস্তাঘাট, পুল কালভার্ট স্বাভাবিক হলো, হার্ডিঞ্জ ব্রিজ, ভৈরব ব্রিজ সমাপ্ত হলো, চট্টগ্রাম পোর্ট রাশিয়ান সেলভেজ টিম এসে যখন স্বাভাবিক করে দিল, এবং রাস্তাঘাট, পুল কালভার্ট যখন হলো, গোলাকারের চাউল রইলো, ব্যাংকে বৈদেশিক মুদ্রা রইলো, একেবারে স্বাভাবিক। সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, কবে এই বাংলাদেশ, তিনি বক্তৃতা বলতেন, আমার বাংলাদেশকে আমি প্রাচ্যের সুইজারল্যান্ডে আমি পরিণত করব, আমার দেশ হবে রূপসী বাংলা, আমার দেশ হবে সোনার বাংলা, আমার দেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সেই লক্ষ্যকে সামনে নিয়ে তিনি এই যে আজকে আমাদের প্ল্যানিং কমিশন ফার্স্ট পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বঙ্গবন্ধু ঘোষণা করেছিল, এবং একটা দক্ষ প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন প্রফেসর নুরুল ইসলাম, রহমান সুবাদ, তারপরে ডক্টর মুশাররফ হোসেন, ডক্টর আনিসুর রহমান, তাদের সমন্বয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু বঙ্গবন্ধু এগিয়ে চলেছিলেন। এবং যাতে এগোতে না পারে, কারণ বঙ্গবন্ধু যখন দেশে আসেন 8ই জানুয়ারি মুক্তি লাভ করে, যখন লন্ডন হয়ে 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, এবং 10ই জানুয়ারির একটা বক্তৃতা যেটা আমু ভাই উল্লেখ করলেন, সেই বক্তৃতাটা যদি আমরা দেখি বা পড়ি, বা এখনো সেই বক্তৃতা আমরা শুনি, দেখবো একটা দিক নির্দেশনামূলক বক্তৃতা তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন 3 বছর আমি কিছু দিতে পারবো না, কিন্তু 3 বছর তিনি সবই দিয়েছেন একটা বক্তৃতা দিয়ে, এবং সুন্দর তার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে তিনি এগিয়ে চলেছিলেন। সুতরাং আজকে বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে এই বঙ্গবন্ধুর এই কাজগুলি, এই যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা বেতবুনিয়ায় 1975-এর 14ই জুন বঙ্গবন্ধু এই স্যাটেলাইট উদ্বোধন করেছিলেন। আজকে যে যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু জাপান যখন গিয়েছিলেন 1973 সনে 17ই
অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তানাকা, পররাষ্ট্র মিনিস্টার রোহিরা তাদের সাথে বৈঠক করে এই ব্রিজের আলাপ করেছিলেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে এখন যে বঙ্গবন্ধুর যে রেখে যাওয়া কাজ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে সেই মুক্তির সংগ্রাম এখনও চলছে, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা আছেন দেশকে সেই বঙ্গবন্ধুর আদর্শে নিয়ে যাওয়া, অনেক চড়াই উতরাই পেরিয়ে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, তারপরেও অনেক পরে হলেও বঙ্গবন্ধুর সেই হাতে গড়া দল ক্ষমতায় আসছে, তার সুযোগ্য কন্যা ক্ষমতা আছে, এখন এগিয়ে যাচ্ছে দেশ, সেই সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে দেশ অনেক আগেই সমৃদ্ধ দেশ হয়ে যেত। আমরা সেই রূপরেখা দিয়েছে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে, সেই অনুযায়ী চলছে। আপনি কি মনে করেন যে আমরা কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই সেই সোনার বাংলা পাবো বলে প্রত্যাশা করেন? আমি মনে করি শুধু প্রত্যাশা নয়, আমরা সেই জায়গায় অনেকখানি উপনীত হয়েছি। তার কারণ বঙ্গবন্ধু যে বলতেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই, সেই দুঃখী মানুষের 80 জন বসবাস করেন গ্রামে। শেখ হাসিনা প্রথম 96 সালে ক্ষমতায় এসে সেই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য তিনি বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতা প্রবর্তন করেছিলেন। এখন প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে মাতৃকালীন ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাতা দেওয়ার মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম ভিডিএফ কার্ড, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা, একটি বাড়ি একটি খামার, নানান প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু আজকে গ্রামীণ অর্থনীতি অত্যন্ত সুদৃঢ় থাকার কারণেই কিন্তু আমরা বাংলাদেশ এখনো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি। বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় কিন্তু বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে যায়নি, তখনও কিন্তু 6% প্লাস প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ দাঁড়িয়েছিল এবং এখনো কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যেহেতু তার গ্রাম ভিত্তিক অর্থনীতিটা এই শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সুদৃঢ়তা পেয়েছে। আরেকদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে কৃষিকার্যে কিন্তু আজকে বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্য উদ্বৃত্ততা বারবার প্রমাণ হয় যখন শেখ হাসিনা ক্ষমতা আসেন। আমরা যদি 96 দিকে তাকাই তখন কিন্তু 40,000 টন খাদ্য ঘাটতি নিয়ে এবং 98 সালে একটা সর্ববৃহৎ পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর বন্যা মোকাবেলা করে 2000 সালে তার নেতৃত্বে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম এবং 2001-এ খাদ্য উদ্বৃত্ত হয়, যার জন্য সেদিনকার তাকে সেরেস উপাধি দেওয়া হয়েছিল বিশ্ব খাদ্য সংস্থা থেকে এবং সোনার মেডেল দেওয়া হয়েছিল। আবার 2009 সালে উনি যখন ক্ষমতায়, তখনও কিন্তু 26,000 টন খাদ্য ঘাটতি ছিল। তাই নিয়ে যাত্রা শুরু করে তারপরে তিনি সেটা মোকাবেলা করে আজকে আমরা খাদ্য উদ্বৃত্ত। সুতরাং সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়া এবং বিভিন্ন শাক সবজি বিভিন্ন রকম তরকারির দিকে, চাষাবাদের দিকে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু আমরা ক্রমান্বয়ে সফলতা অর্জন করছি এবং বিদেশে এই জিনিসগুলি আমরা রপ্তানি করছি। এমনকি আমাদের মাছ চাষ, বঙ্গবন্ধু বলতেন যে আমরা যখন জিজ্ঞাসা করতাম যে বাংলাদেশ স্বাধীন হলে চলবে কি করে অর্থনৈতিক ভাবে, বঙ্গবন্ধু বলতেন পৃথিবীর অনেক দেশ আছে যারা একটির উপরে নির্ভর করে দেশ চালাচ্ছে, আর আমার 4টা জিনিস আছে, পাট, চা, চামড়া, মাছ। আমি 4টা জিনিস রপ্তানি করে দেশ চালাতে পারবো না, কে পারবে? সুতরাং সেই মাছ চাষ কিন্তু অন্যদিকে ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আজকে সেগুলি আবার তার পুরনো জায়গায় ফিরে আসছে শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং তার পরিচালনার মধ্যে দিয়ে, সরকারের নীতি নির্ধারণের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা জিনিস আবার পুনরুদ্ধার করতে আজকে পাটের জিন উদ্ভাবন করা হয়েছে। এমনি ভাবে প্রত্যেকটি জিনিসের দিকে কিন্তু শেখ হাসিনার সরকার শুধু যে বড় বড় প্রজেক্ট সেগুলি না, আজকে গ্রাম ভিত্তিক যে জিনিসগুলি প্রয়োজন, যে জিনিসগুলি কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য প্রয়োজন, সেইগুলির দিকেও তার দৃষ্টি আছে বলেই আজকে কিন্তু আমরা সব দিক থেকে ভালো আছি এবং ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আজকে বিশ্ব করোনা থাবা, সেটার জন্য যেমন বিশ্ব হুমড়ি খেয়ে পড়েছে, আমরাও সে থাবা থেকে পাইনি, এটাই স্বাভাবিক। সেই দিকে লক্ষ্য কিছুটা আজকে ব্যাহত হলেও আমরা মনে করি সেই তুলনায় আমরা বিশ্বের তুলনায় এখনো ভালো আছি এবং আমরা ভালো আরো থাকতাম যদি আমরা স্বাস্থ্য বিধিমালা মেনে চলতাম। উনি যে নির্দেশগুলো দিয়েছিলেন প্রথমবার যদি যেভাবে আমরা ফলো করেছিলাম, প্রথমবারে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তার কারণ তখন আমরা একটা গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম। দ্বিতীয়বার আমরা এটা গা সহায়ক মনে হয়েছে,
কেউ আমরা ঠিকভাবে স্বাস্থ্যবিধি পালন করিনি, যার জন্য এটা ব্যাপক হারে ছড়িয়েছে এবং যার জন্য এত প্রাণহানি ঘটছে এবং এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো সময় সুযোগ আছে, যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমরা এই প্রাণহানি থেকে রক্ষা পেতে পারি এবং এই দেশকে আবার নতুন করে সাজাবার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হতে পারে। আজকে আমি যেটা মনে করি যে শেখ হাসিনার সরকার গ্রাম ভিত্তিক কার্যক্রম থেকে শুরু করে, চাষাবাদ থেকে শুরু করে, কৃষি বিপ্লব থেকে শুরু করে আজকে শিল্প বিপ্লবের দিকে যখন এগিয়ে গিয়েছেন এবং আজকে যখন তিনি বিভিন্ন মেগা প্রজেক্টের মধ্যে দিয়ে আজকে আন্তর্জাতিক বিশ্বে বঙ্গবন্ধু যা চেয়েছিলেন একটা আত্মমর্যাদাশীল সম্মানিত জাতি হিসাবে বাঙালি জাতি আত্মপ্রকাশ করবে, আজকে তার কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাঙালি জাতি আজকে বিশ্ব দরবারে সেই মর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করার পাশাপাশি তার রাষ্ট্রনায়ক উচিত নেতৃত্ব কিন্তু আজকে হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতৃত্বের মধ্যে অন্যতম নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছেন। তাই আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের নাম করা হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম। সুতরাং আজকে তার প্রচেষ্টার ফসল হিসাবে কিন্তু বাঙালি জাতি আজকে দারিদ্র্য বিমোচনের দিকে এগিয়ে গিয়েছিল অনেক। আজকে আমি যেটা বললাম যে করোনার কারণে হয়তো সেটা একটু ব্যাহত হয়েছে, কিন্তু আবার এটা উত্তরণ করা সম্ভব, এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটা উত্তরণ করতে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো আমার হোসেন আমু, অবশ্যই বাঙালি বীরের জাতি, বাঙালি লড়াকু জাতি, অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো। তোফায়েল আহমেদ, আপনি যেটা বলছেন যে বঙ্গবন্ধুর সেই যে রেখে যাওয়া স্বপ্ন, সোনার বাংলা, সেই যে মুক্তির সংগ্রাম এখনো চলছে এবং তারই সুযোগ্য কন্যার হাত ধরে অনেকটা আমরা এগিয়ে গিয়ে, আমরা আর কতটা পথ হাঁটলে আপনার মনে হয় যে আমরা বঙ্গবন্ধু সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবো? 1981 সনের সম্মেলনে আওয়ামী লীগের পতাকা আমরা বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে তিনি আজকে বাংলাদেশ পরিচালনা করে চলেছেন। 1996 রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যে রাবু ভাই বলেছেন একটি বাড়ি একটি খাবার, এই কর্মসূচি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি হল তার লক্ষ্য। এবং আজকে আমি সংক্ষেপ করি যে অমর্ত্য সেনের ভাষায় সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে, আমাদের এক্সপোর্ট বেশি, রিজার্ভ বেশি, সব আমাদের বেশি, গড় আয়ু বেশি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমরা ভারত থেকে এগিয়ে। আজকে গ্রামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরে রূপান্তরিত করেছেন। আজকে গ্রাম আর গ্রাম নাই, আজকে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, আর এমনকি চরাঞ্চলে পর্যন্ত বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। অর্থাৎ যেই কি বলে দারিদ্র্যের সংখ্যা ছিল 45, সেটা তিনি কমিয়ে এনেছিলেন 19-এ এবং সেটা একেবারে 2030 সালের মধ্যে তার পরিকল্পনা ছিল যে আমাদের এখানে দারিদ্র্য থাকবেই না, ইট উইল বি লেস দ্যান 3%। এইভাবে তিনি গ্রাম যেমন কমিউনিটি সেন্টার করেছেন, কমিউনিটি ক্লিনিক করেছেন, গ্রামগঞ্জ আজকে ব্যাপক উন্নয়ন করে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বান কি মুন বলেছিলেন, সাবেক ইউনাইটেড নেশনের মহাসচিব, তিনি বলেছেন পৃথিবীর অন্যান্য দেশ, ডেভেলপিং কান্ট্রি আজকে বাংলাদেশকে অনুসরণ করা উচিত। কৌশিক বসু অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ পৃথিবী, তিনি বাংলাদেশ সফর করে গ্রামে গিয়ে বলেছিলেন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশকে অনুসরণ করা উচিত। বঙ্গবন্ধু যেমন 1970 নির্বাচনে আগে 28 অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি তার কর্মসূচি প্রণয়ন করে জাতির সামনে পেশ করেছিলেন, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাও 2008 ইলেকশনের প্রাককালে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যমায়ের দেশ। আজকে বাংলাদেশকে শুধু তিনি ডিজিটাল বাংলাদেশে পরিণত করেন নাই, আজকে মধ্যমায়ের দেশ তো আমরা হয়েছি, আজকে আমরা উন্নয়নশীল দেশেও আমরা পরিণত হতে চলেছি। অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে তিনি মর্যাদাশালী নেতা এবং আমাদের বাঙালি জাতিকে তিনি মর্যাদাশালী করেছেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তার ভিত্তি হলো, তিনি নিজেই বলেন যে বঙ্গবন্ধু যা করে গেছেন সেটাকে তিনি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন। এবং আমরা বিশ্বাস করি আজকে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, মাছে আমরা উদ্বৃত্ত, ফসলে আমরা উদ্বৃত্ত, অর্থাৎ সকল দিক থেকেই আজকে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা খুব ভালো অবস্থা আছি। করোনার মধ্যে অর্থনৈতিক চালিকার শক্তি কিন্তু সঠিকভাবে রেখেছেন। প্রধানমন্ত্রী করোনার উপলক্ষে যে নির্দেশগুলি দিয়েছিলেন
সেগুলি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আমি নিজে বিশ্বাস করি এই ক্রান্তিকালও আমরা অতিক্রম করতে পারবো। বাংলাদেশে এমন কোন গরিব মানুষ নাই এই করোনা কালে যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাহায্য পায় নাই। মসজিদ ইমাম বলেন, মুসল্লি বলেন, গরিব মানুষ বলেন, সকলকে তিনি এবং ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আজকে আমাদের এই ভারত বলেন, অন্যান্য জায়গা বলেন, প্রবৃদ্ধি কম, কিন্তু আমাদের এর মধ্যে আমাদের প্রবৃদ্ধি কিন্তু পজিটিভ। সুতরাং আমি আজকে এইটুকুই বলবো, জাতির জনক বঙ্গবন্ধু দুইটি স্বপ্ন ছিল, একটি স্বাধীনতা, একটি অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা দিয়ে গেছেন, সেই অর্থনৈতিক মুক্তির পথে আজকে বাংলাদেশে আজকে পদ্মা ব্রিজ নিজস্ব অর্থায়নে, আজকে আমাদের পায়রা বন্দর বলেন, আজকে আমাদের ডিপ সি পোর্ট বলেন, মেট্রো রেল বলেন, আজকে গ্রামের উন্নয়ন বলেন, আজকে গ্রাম আর গ্রাম না শহর। সুতরাং এই কাজগুলি বঙ্গবন্ধু কন্যা এগিয়ে নিয়ে চলেছেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর স্বপ্ন রূপসী বাংলা, সোনার বাংলা এই দেশে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। যে আমরা আমির হোসেন আমু, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, মুজিব তুমি মৃত্যুঞ্জয়ী, শেষ 1-1.5 মিনিটে যদি আপনি আপনার যদি আরো কিছু বলার থাকে সেটা যদি বলে আমরা আপনার এই বক্তব্য শুনে শেষ করব। আমি এক কথা বলতে চাই যে একটি দেশের জনগণ সরকারের কাছে বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা জিনিসের নিশ্চয়তা। আজকে শেখ হাসিনা সরকার এই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসার 5টি জিনিসের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছেন। সুতরাং আজকে গ্রামীণ অর্থনীতি সূত্র আমাদের এই মানুষের নিশ্চয়তা, প্রত্যেকটি ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান থেকে শুরু করে বিভিন্ন মেগা প্রকল্প, এবং আজকে 21শে ফেব্রুয়ারি শুধু আমরা পালন করতাম, কিন্তু তার নেতৃত্বে আজকে সারা বিশ্বে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটা বাঙালি জাতির জন্য একটি গৌরব যখন এটা পালিত হয়। যেমন আমরা 1 মে পালন করার সময় সেটা স্মরণ করি আমেরিকা কবে হয়েছিল শ্রমিক আন্দোলন, ঠিক তেমনি ভাবে কিন্তু এটা পালন করার সময় বাংলাদেশে ভাষার জন্য প্রাণ দেওয়া, এটা যখন আলোচনা হয় এটা বাঙালি জাতির গৌরবের মাত্র অনেক দূর উঠে যায়। এটা শেখ হাসিনার অবদান। আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বে পালিত হওয়ার কথা ছিল অনেক আড়ম্বর পরিসরে, কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এই যে ইউনেস্কো কর্তৃক গৃহীত, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, আজকে সেটা ওয়ার্ল্ড হেরিটেজে স্থান লাভ করেছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদের দেশকে অনেক বহুমাত্রিক মাত্রায় উন্নীত করতে সক্ষম হয়েছে, এবং এর অবদান কিন্তু শেখ হাসিনার প্রচেষ্টায় আমরা বলতে পারি। শুধুমাত্র আমার পৃথিবীর কোনো দেশে চ্যানেল আছে, অনেক দেশে চ্যানেল নাই। পৃথিবীর কোনো দেশে মেট্রো রেল আছে, অনেক দেশে মেট্রো রেল নাই। পৃথিবীর কোনো দেশে এইভাবে অনেক দেশে অনেক কিছু আছে, অনেক দেশে নাই। কিন্তু উনি কিন্তু সবগুলির ছোঁয়া আমাদের দেশে লাগিয়ে দিচ্ছে। আমাদের দেশে মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে, আমাদের দেশের চিটাগাং টানেলের মাধ্যমে। আমি মনে করি এগুলি আমাদের দেশের মানুষ মনে করবে যে আমাদের দেশে সবগুলি আছে, অমুক দেশে যেটা আছে আমাদের দেশে আছে। এটাও কিন্তু আমাদের মানুষকে অনেকটা গৌরবান্বিত করে। কারণ শুধু প্রজেক্টের মাধ্যমেই না, প্রজেক্টের একটা বিশেষ উদ্দেশ্য, লক্ষ্য থাকা উচিত। আজকে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু অনেক কিছু বা দাবাবা থাকার পরেও কিন্তু তিনি বিশ্ব রাজনীতিকে সামনে নিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব আমির হোসেন আমু। এক মিনিট যে পরিস্থিতিটা ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু জঙ্গি হামলার কারণে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, কিন্তু আমাদের দেশে শুরু করার সাথে সাথে তিনি যেভাবে কঠিন এবং দৃঢ়তার সাথে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন বলেই কিন্তু আজকে এই কাজগুলি করা সম্ভব হয়েছে। এবং এটা একটা প্লাস পয়েন্ট সারা বিশ্বের কাছে তার, তিনি যে জঙ্গি দমনে অত্যন্ত সফলতা। সেই দিকে বিবেচনা করলে অনেকগুলি আন্তর্জাতিক বিষয় তিনি যেটা সফলতার সাথে মোকাবেলা করেছেন, যেটা অনেকেই করতে পারেননি বলেই আজকে তার ভাবমূর্তি বিশ্ব দরবারে অনন্য সাধারণ রূপ লাভ করেছে। অনেক ধন্যবাদ তোফায়েল আহমেদ। শেখ হাসিনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন এবং চিরদিন থাকবেন। জনাব তোফায়েল আহমেদ, মুজিব তুমি মৃত্যুঞ্জয়ী 15 আগস্ট এই শোকাবহ দিনে জাতীয় শোক দিবস এই অনুষ্ঠানের সর্বশেষ 1-2 মিনিটে যদি আপনার বক্তব্য শেষ করেন। একটাই বলি যে বঙ্গবন্ধু নেই, আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করে চলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। আমি মনে করি বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল যেটা তিনি পূরণ করে যেতে পারেন নাই, বঙ্গবন্ধু কন্যা যেভাবে বাংলাদেশকে সাজিয়েছেন,
যেভাবে দিন রাত পরিশ্রম করে তিনি চলেছেন, যেভাবে একটা লক্ষ্য নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত যেই কাজগুলো তিনি সেগুলি সমাপ্ত করবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তিনি পরিণত করবেন। এইটাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ তিনি সফল হবেন। অবশ্যই আমরাও সেরকম প্রত্যাশা করি। জনাব তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনাদের এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। বঙ্গবন্ধু সম্পর্কে আমরা জানতে পারলাম অনেক কিছু, আমার জাতি এবং নতুন প্রজন্ম অনেক কিছু এখান থেকে জানবে। আপনাদের কাছ থেকে এখন এই পর্যায়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নেব। আপনারা দেখলেন যে মুজিব তুমি মৃত্যুঞ্জয়ী অনুষ্ঠান। 15 আগস্টের শোকাবহ এই দিনে আমরা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওই দিনে তার পরিবারের সদস্য এবং অন্যান্য যারা হত্যাকাণ্ডের শিকার, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের সবার বিদেহী আত্মার শান্তি কামনা করে আজ এ পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।